অ্যাজ এ টিম আপনারা ভালো করেছেন। সো উইনার হিসেবে দলগতভাবে বা টিম ওয়াইজ ইউ আর সেফ। সো 5 of you are going to the next task, no doubt about that. Congratulations. There were 3 names who were যাদের পারফরমেন্স আপনাদের মধ্য থেকে উইকেস্ট ছিল। সো একটা স্পেশাল কনসিডারেশনে উই ডিসাইডেড দ্যাট 2 will be eliminated এবং আপনাদের 5 জন থেকে যে 3 জন আমাদের সাথে যাচ্ছেন তারা অ্যাকচুয়ালি উইল বি জয়নিং দি আদার 5 টু ডু দ্য নেক্সট টাস্ক। এই 5 জনের সাথে অ্যাকচুয়ালি ইথার, সামির এবং সাবরিনা যাচ্ছে নেক্সট টাস্কে এবং এলিমিনেটেড হচ্ছে রাকিব এবং মুরাদ। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং। আজকের টাস্ক দুটো আসলে। একটা টাস্ক হচ্ছে আরএমজি নিয়ে কাজ করা এবং আরেকটা টাস্ক হচ্ছে আরেকটা সারপ্রাইজকে ম্যানেজ করা। দি ফার্স্ট টাস্ক ইজ দি আরএমজি থিং। I think that FLP has given you a wonderful opportunity to work with one of the finest products of the country's economy, which is RMG. However, আজকের টাস্কটা খুব সিম্পল। You have to work as an employee of this organization. অস্ট্রেলিয়ান একটা বায়ারকে ম্যানেজ করতে হবে আজকে। হাউ? অস্ট্রেলিয়ান একটা বায়ার একটা বাইং অর্ডার দিয়েছে আপনাদেরকে একটা হুডি বানানোর জন্য। হুডি, রাইট? একটা জ্যাকেট যেটা হুড থাকে, দ্যাটস কল্ড হুডি। সো এই হুডিটা দে উইল বি অর হি অর শি উইল গিভ ইউ অল দি ডিটেলস, স্পেসিফিকেশন দেওয়া থাকবে যে এইরকম একটা হুডি অ্যাকচুয়ালি বায়ার চাচ্ছে। আপনাদেরকে যেটা করতে হবে সেই হুডিটা বানাবার জন্যে ফ্যাব্রিক, সেই হুডিটা বানাবার জন্য জিপ, অ্যাক্সেসরিজ যেগুলো লাগে, লেস টেস সমস্ত কিছু সোর্স আউট করতে হবে। তারপরে একটা ফ্যাক্টরিতে গিয়ে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ম্যানুফ্যাকচার ইট, আপনাদেরকে বানাতে হবে। বানাবার পরে you have to price it, right? And then you have to present it before the pitch before it with it before the buyer, right? তখন এই অস্ট্রেলিয়ান যে বায়ার আছে তার সামনে আপনার প্রোডাক্টটা তার কোয়ালিটি মিট করছে কিনা, প্রাইসিং ঠিক আছে কিনা সেটার উপরেই জাজমেন্টটা হবে and you have to sell it to the buyer. ঠিক আছে? That is the first task. সোর্সিং করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে গিয়া ফ্যাক্টরির কমপ্লায়েন্স ইস্যুগুলো যাতে ঠিক থাকে এবং বেস্ট প্রাইসটা বের করে আনা এবং একটা প্রোটোটাইপ তৈরি করা, এটাই এবারকার টাস্ক ছিল। And the second task is to manage the surprise. I said যে আপনাদের সারপ্রাইজ থাকবেই এবং আমরাও অনেক যাচাই বাছাই করার চেষ্টা করছি so that we have the best of the best resources to sponsor them or to take them for study or shadowing global CEOs. যে কারণে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলতে পারেন, অথবা to further justify your talents and the talents who have been eliminated, we have taken this step যে next best 8কে আমরা একটা টেস্টের মাধ্যমে again we have selected. নেক্সট বেস্ট 8 যারা তাদেরকে কিন্তু একটা টেস্টের বেসিসে আনা হয়েছে। ক্যান উই হ্যাভ দি আদার টিম প্লিজ? দি নেক্সট বেস্ট 8 দ্যাট উই হ্যাভ চোজেন। কোনো কম্পিটিশন আমি দেখিনি একবার 8 জন চ্যালেঞ্জার চলে আসে। সো এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এবং আমরা ফার্স্ট একটু সারপ্রাইজ ছিলাম আসলে কি এটা হতে যাচ্ছে নাকি এটা কাইন্ড অফ লাইক লাস্টে হবে না। তো আমরা এই কনফিউশনটা পরে যখন আমরা জানতে পারলাম আলটিমেটলি তারা আমাদের চ্যালেঞ্জার, আসলে আমরা একটু লাইক নার্ভাস হয়ে গিয়েছিলাম, লাইক আবার আমাদের কম্পিট করতে হবে। তো একটু নার্ভাস হওয়ার পরে আবার চিন্তা করলাম যেহেতু আমরা টপ 8-এ ছিলাম, আমাদের টিমের স্পিডটা বেটার ছিল, তো আমরা আবার বললাম এটাই আমাদের চ্যালেঞ্জ, সো উই হ্যাভ টু ওভারকাম উইথ দ্য চ্যালেঞ্জ। First of all, if I say truly, competition is always when you look at the computer, they looks like an enemy. তো আমার কাছে মনে হচ্ছে এনিমিটা আবার ফেরত এসছে, তার জিনিসটা খুব একটা ভালো লাগেনি। একবার ওদেরকে দেখে ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল এরা আগের মানুষগুলো কেন আবার ফেরত আসলো। ইট ইজ ভেরি সিম্পল। টাস্কটা হচ্ছে আরএমজি নিয়ে। সো একটা অস্ট্রেলিয়ান বায়ার এর জন্য কাজ করতে হবে। কনসিডার ইয়োরসেলফ অ্যাজ দি এমপ্লয়ি অফ দিস অর্গানাইজেশন। দুটি দলকে আবারও বলছি, প্রোটোটাইপ একটা স্যাম্পল বানাতে হবে, ফ্যাব্রিক, জিপ, অন্যান্য অ্যাক্সেসরিজ এগুলো সোর্স আউট করতে হবে, অ্যাকচুয়ালি এটাকে প্রোটোটাইপ একটা স্যাম্পল ম্যানুফ্যাকচার করতে হবে, এটাকে প্রাইসিং করতে হবে, তারপরে ইউ হ্যাভ টু পিচ ইট বিফোর দি ক্লায়েন্ট হু ইজ দি অস্ট্রেলিয়ান বায়ার। আমরা একটা বাইং হাউসকে রিপ্রেজেন্ট করছি প্লেনটেক্স নামে। সো আমাদের বাইং হাউসের কাছে টার্গেট অস্ট্রেলিয়া থেকে একটা
অর্ডার ছিল ম্যানস হুডি বানাতে হবে স্ট্রিপড। সো এটা একটা স্যাম্পল ডেভেলপ করার কথা ছিল এবং তার একটা কস্টিং আমাদেরকে দিতে হবে। আমরা অর্ডার পেয়েছি 60,000 পিসের একটা মানে হুডি ইয়ে বানানোর। তো আমাদের ইয়ে ছিল যে আমরা কস্ট এফিশিয়েন্ট হব অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কোয়ালিটি মেনটেন করব। হয়তো আপনাদের এখান থেকে 5 জন গিয়ে তাদের ওখানে 5 জনকে রিপ্লেস করবে। 5 will be eliminated from that side and 5 will be joining from your side. So it's a wonderful opportunity because each and every one of you had been eliminated before, right? And brutally eliminated. এটা এমন একটা রাউন্ড হতে যাচ্ছে যেখানে টপ 8দেরকে চ্যালেঞ্জ করবে সিলেক্টেড এলিমিনেটেডদের মধ্যে সিলেক্টেড 8 পার্টিসিপেন্ট। সো ব্যাপারটা খুবই মজার ছিল। এখানে মুনিরকে আমি লিড করতে দিতে চাই। ইউ গাইজ আর হ্যাপি উইথ দ্যাট? ওখানে মুনির ফাইনালি লিডিং দি উইনিং, সো ফার উইনিং 8 and the challenging 8 is going to be represented or led by আরাফাত। আমি এবার প্রথমবার লিডারশিপটা পেয়েছি। আমি টিমের লিডার হয়ে আমি যে জিনিসটা আমাদের মাথায় রেখেছি যে আমার টিমের আজকে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং এটা একটা ফাইনাল রাউন্ড। সো আমাকে যে জিনিসটা করতে হবে আমার টিমের সবগুলো কাজ খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। ইউ হ্যাভ টু মেক শিওর আপনার টিম কাজ করছে প্লাস ইন্ডিভিজুয়ালি সবাই কেউ যেন বাদ না পড়ে, বেস্ট পারফরমেন্সটা আপনি বের করে নিয়ে আসেন। অ্যাট দ্য সেম টাইম আরাফাত, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু উইন ওভার দি আদার টিম। অ্যাট দ্য সেম টাইম মেক শিওর অ্যাজ মেনি অ্যাজ পসিবল আপনার গ্রুপ থেকে যেন ওই গ্রুপে ঢুকতে পারে। দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আপনি টেক কেয়ার করবেন। অ্যান্ড অফকোর্স আই এম গোইং টু সি ইউ ইন দ্য বোর্ড রুম দ্য ডে আফটার টুমরো। ঠিক আছে? যখন আমরা এই সেক্টরে কাজ করতে যাই, প্রথম যে স্টেপটা থেকে শুরু হয় সেটা হচ্ছে আপনাদের বায়ারের কমিউনিকেশন। একটা বায়ার যখন আমাদের সাথে নেগোসিয়েশন করে একটা অর্ডার বা একটা প্রোডাক্টের ব্যাপারে, ফার্স্ট যেটা আসে আমাদের কাছে ইনকোয়ারি। বেশ কিছু স্পেসিফিকেশান আসে, সেই স্পেসিফিকেশনের উপরে আমরা একটা প্রাইস কোটেশন তৈরি করি। কটন থাকবে না পলিস্টার থাকবে নাকি জিপার মানে প্লাস্টিক জিপ থাকবে নাকি আয়রন মানে মেটাল জিপ থাকবে, এই জিনিসগুলো সব কিছু আমাদেরকে ইন ডিটেল অত বেশি ভালোভাবে ডেপথে না বোঝাতে পারলেও যতটুকু পেরেছে আমাদেরকে ব্রিফিং সেশনে বোঝানো হয়েছে। সামটাইমস ফাইনাল একটা প্রাইসের জন্য আবার তারা বিড করে, আমরা তখন তাদেরকে ফাইনাল প্রাইসটা দিয়ে দিই, বা কিংবা সে আমাদেরকে রিকোয়েস্ট করে যে প্রাইসটা রিডিউস করার জন্য। সেক্ষেত্রে যখন আমাদের অর্ডারটা কনফার্ম হয়, দেন আমরা একটা পিও শিট পাই। ঠিক একটা পিও শিট পাওয়ার পরে ওখানে বেশ কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকে যে একটা গার্মেন্টের কালার, গার্মেন্টের পিকচার, তারপর দেওয়া থাকে গার্মেন্টের মেজারমেন্ট চার্ট। টোটালি একটা জিনিসকে বলা হয় যেটা হচ্ছে ট্যাগ প্যাক, টেকনিক্যাল শিট বা টেকনিক্যাল ডাটা। প্রতিটা মেজারমেন্ট আছে, প্রতিটা একদম স্টাইলিং আছে, পার্ট ট্যাগ আছে, আপনার লেভেলটার জন্য কত সেন্টিমিটার নিচে হবে, সব কিছু মিলিয়ে একদিন লেগে গেছে পুরো জিনিসটা বুঝতে। তবে এখন মনে হয় যে কাজটা দিয়েছে সেটার ইচ অ্যান্ড এভরিথিং আয়ত্তে আছে। একটা গার্মেন্টের উপরে যে ফেব্রিকেশনটা, এটা হচ্ছে মেইন পার্ট। আমরা ওই ফেব্রিকেশনের বেসিস করে আমরা ফার্স্ট এটা ল্যাব ডিপ তৈরি করি। ল্যাব ডিপটা হচ্ছে একটা জিনিস যেটা বায়ারের রিকোয়ার্ড একটা কালার, যে সে আমাদের যে কালারটা চাচ্ছে সেই ধরনের একটা কালার আমরা রেডি করি, রেডি করে বায়ারের কাছে সাবমিট করি। অ্যাজ এ 3টা অপশন আমরা পাঠাই, ABC করে 3টা অপশন পাঠাই। সাবমিট করলে যদি তার চয়েস হয়ে যায় তখন সে ল্যাব ডিপটা অ্যাপ্রুভ করে দেয়, কিংবা A কিংবা E, B কিংবা C, সামটাইমস সে ক্যান্সেলও করে দিতে পারে। গ্রুমিং সেশনে আমাদের যেটা আর কি টোটাল বিজনেস প্রসেসটা, কীভাবে নিটিং হয়, কীভাবে অর্ডারটা আসে, কি করতে হয়, কোন স্টেজের পর কোন স্টেজ আসে, আমাকে কখন কস্টিং নিয়ে চিন্তা করতে হবে, সো এই টোটাল জিনিসটার একটা আউটলাইন আমরা ওখানে পেয়েছি। দেন বায়ার টু বায়ার বেশ কিছু স্যাম্পলিংয়ের ব্যাপার থাকে, যেটা আমরা বলতে পারি আসলে বায়ার কী ধরনের স্যাম্পল চাচ্ছে। আর্নেস্টিং ফ্যামিলি যদি একটা বায়ার হয়ে থাকে, সেটা দেখা যায় ওরা ফার্স্ট চায় ফিট স্যাম্পল, তারপর হচ্ছে সেকেন্ড চাইলো ফটো স্যাম্পল। ফটো পাওয়ার পর যেটা চায় সেটা হচ্ছে পিপি, আর পিপি চাওয়ার হচ্ছে তারপর হচ্ছে প্রোডাকশন স্যাম্পল, তারপর হচ্ছে আপনার যেটা ফাইনালি চাই সেটা হচ্ছে শিপমেন্ট স্যাম্পল বা কার্টুন স্যাম্পল। একটা অর্ডার যখন কনফার্ম হয়, একটা পিও থাকে সাথে, ফেব্রিকেশন সহ গার্মেন্টের ডিটেল দেওয়া থাকে, সাথে থাকবে আপনার হচ্ছে মেজারমেন্ট চার্ট যেটাকে MMC বলা হয়, সাথে থাকবে আপনার ট্যাগ প্যাক, টেকনিক্যাল ডাটা। পাশাপাশি অনেকে এটাকে আর্টওয়ার্কও বলে। আর্টওয়ার্কটা হচ্ছে এখানে যেমন এই জিনিসটার ভিতরে একটা দেখা যাচ্ছে এখানে একটা প্রিন্ট আছে, এই প্রিন্টের মেজারমেন্ট, প্রিন্টের কালার, প্রত্যেকটা জিনিস আর্টওয়ার্কের মধ্যে দেওয়া থাকবে।
সেটা ধরে আমরা কাজটা এগিয়ে আমি আজকে এখান থেকে গিয়ে আরএমজি নিয়ে যদি কিছু শুরু করতে চাই, আমার কাছে মনে হয় যে গ্রুমিংটা হয়ে গেছে। প্রাইমারিলি আমরা প্রথমে সোর্সিং করা শুরু করি, যে কোথা থেকে কোন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো কালেকশন করা যায়, এবং সেক্ষেত্রে এটা সোর্সিং করার ক্ষেত্রে যেটা প্রাইমারিতে মাথায় রাখা হয়েছিল যে আমরা যে আমাদের কমপ্লায়েন্স ইস্যুটা মেইন হবে, তারপর আমাদের প্রাইসিং ইস্যুটাও মাথায় রাখতে হবে, যেহেতু বায়ারকে অ্যাপ্রোচ করতে হবে, বায়ার যেহেতু প্রোডাক্টটা কিনে। ফ্যাক্টরিতে গিয়ে আমরা যে স্ল্যাব টেস্টের রুমটা দেখতে পেরেছি, বাট বাকিগুলো আমরা আসলে তাদের ইমেইল, পেপার, তারপর যত কাগজপত্র আছে ওই হিসেবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি তারা কোয়ালিটি কীভাবে অ্যাসুরেন্স করে। একটা কাপড়কে কীভাবে জাজমেন্ট করতে হয় এই ব্যাপারে আমাদের কোনো নলেজ নেই, প্র্যাকটিক্যাল নলেজ বা টেকনিক্যাল নলেজ কোনোটাই নেই। তো এটা সবচেয়ে বড় অবস্থাটা ছিল যে আমাদেরকে ওরা যেটা দিচ্ছে সেটা কি অ্যাকচুয়াল আমি যেটা চাচ্ছি সেটা কিনা, এটা জাজমেন্ট করার জন্য আমার কাছে তেমন কোনো নলেজ ছিল না। আমরা ওখান থেকে ভিজিট করে দেখলাম যে ওরা ওদের চাইল্ড কেয়ার রুমটা ডেভেলপ করছে, ওরা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আরও কীভাবে সেফটি এনশিওর করা যায় এমপ্লয়ীদের, এটা ওরা চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে বাংলাদেশে হয়তো একটি দুর্ঘটনা ঘটেছে, তবে আগামীতে আশা করি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সকলে একটু সচেতন হলে এমপ্লয়ীদের সিকিউরিটি এনশিওর করা সম্ভব, এবং সেটার জন্যই প্রতিনিয়ত প্রচেষ্টা চলছে। ওনাদের ম্যানেজমেন্টের সাথে কথা হলো, ওনাদের যেখানে কাজ হয় কিভাবে প্রোডাক্টটা তৈরি হয় ওনারা সেটা আমাদেরকে দেখিয়েছেন। পরে ওনার কাছ থেকে আমি ডিটেলসটা জানলাম, বিকজ এটা কস্ট ডিটেলটা আমি অতটা ভালো জানতাম না। তো ফার্স্টে ওনার কাছে ইনফরমেশনটা পাওয়ার পর আমি শিখলাম আর কি কীভাবে কস্টিংটা উনি করলো। আমরা যেহেতু একটা বাইং হাউসের ওয়ে কাজ করছি, সো ইন দ্যাট কেস আমাদেরকে ওনারা কস্টিং ডিটেলগুলো ওভাবে দিতে চাচ্ছিলেন না, বাট আলটিমেটলি আমাদের অ্যাপ্রোচে ওনারা দিয়েছেন শেষ পর্যন্ত। টার্গেট অস্ট্রেলিয়ার মতো একটা কোম্পানি, সো ওরা আসলে ফার্স্ট ওদের রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে ফার্স্ট ছিল যে ফ্যাক্টরি যাতে ফুল কমপ্লায়েন্সটা মেনটেন করে। সো আমরা প্রথমে ফ্যাক্টরি ভিজিটে গেছিলাম, প্রথম দিনই অর্কিড গার্মেন্টসে গেছিলাম। অর্কিডের ওখানে দেখলাম নিটিংয়ের ব্যাপারগুলো দেখলাম, আমরা ফেব্রিক্সগুলো চেক করলাম, তারপর হচ্ছে আমরা জিএসআর সম্পর্কে আমরা জিজ্ঞেস করলাম। কমপ্লায়েন্সের ব্যাপারে আসলে আমরা যেসব সোর্সগুলো নিয়েছি সেগুলো অনেক আগ থেকেই তারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, এবং তাদের যে সার্টিফিকেশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেশন, র্যাপ, বিএসসিআই, এই বিভিন্ন সার্টিফিকেশনগুলো আমরা চেষ্টা করেছি যে তাদের থেকে জানা তাদের সার্টিফিকেশনগুলো আছে কিনা। আমাদের কাপড়ের কিছু স্পেসিফিকেশন ছিল ফেব্রিক্সের ব্যাপারে। মেইন কাপড়টা ছিল যে 160 GSM, তারপর ধরুন যে রিপ লেভেলটা হাতের এবং গার্মেন্টসের নিচের রিপ লেভেলটা ছিল 360 to 380 GSM। সো এই স্পেসিফিকেশনটা আমরা তাদের কাছে চেয়েছিলাম ফেব্রিক্সটা।
সোর্সিংয়ের ব্যাপারে বলতে গেলে আমরা সোর্সিংয়ের ব্যাপারে আমরা যেগুলো ঠিক করেছি যাদের থেকে আমরা নিব ফাইনালি, তো তাদের কমপ্লায়েন্সের ইস্যুটা দেখেছি, আর তাদের কস্টিংয়ের বিষয়টা কতটুকু আমাকে কস্ট মিট আপ করে দিতে পারে। 3 ধরনের ফ্যাব্রিক্স ছিল ওখানের মধ্যে। একটা ছিল 360 GSM এর, একটা ছিল 160 রি বা সিঙ্গেল জার্সি ছিল। 3 ধরনের এবং জিএসএমগুলো মিলতে হবে। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এখানে যেহেতু প্রোটোটাইপ ডিজাইন করা হবে, অ্যাকচুয়াল ফ্যাব্রিকটা না দিলেও চলতো। তারপরেও আমরা চেষ্টা করেছি একেবারে অ্যাকচুয়াল ফ্যাব্রিকটা নিতে, জিএসএম মেনটেন করে। বাকি আরেকটা ফ্যাক্টরির যে কথাটা, তাদেরকে আমরা মেইলের মাধ্যমে যোগাযোগ করেছি আমাদের রিকোয়ারমেন্টস দিয়ে। ইমেইলের থ্রুতে সব কমিউনিকেশন হয়েছে, কিভাবে করে লেআউটটা হবে, কত দিনের মধ্যে শিপমেন্ট দেওয়া যাবে, 120 দিনের মধ্যে কি আদৌ পারবো কি না, 60,000 পিসের টার্গেট অস্ট্রেলিয়ার যে কোয়ালিটি আছে সেগুলো মেনটেন করে। আমরা চেষ্টা করেছি আমাদের প্রাইস মিট আপ করতে গিয়ে যেন আমাদের কোয়ালিটিতে যেন কোনো হ্যাম্পার না হয়, এবং যেহেতু প্ল্যান্টেক্স লিমিটেড তারাও ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট কোয়ালিটি, সো আমরা প্রাইস এবং কোয়ালিটি দুটোকেই মাথায় রেখে আমরা ঠিক করেছি। লিডার হিসেবে আরাফাতের সাথে আমরা কাজ করে স্যাটিসফাইড, সে টিমওয়ার্ক বুঝেছে। আর আমাদের হয় কি, নর্মালি সবাই ইন্ডিভিজুয়াল ব্যাপারটাই দেখে, বাট আমরা এই একটা টিম যে এখানে ইন্ডিভিজুয়াল ব্যাপারটাকে কেউ গুরুত্ব দেইনি। আমরা টিম হিসেবে এসেছি, আমরা টিম হিসেবে তাদেরকে চ্যালেঞ্জ করছি। দুঃখজনকভাবে এটা যে আমরা ফ্যাক্টরি ভিজিট করতে পারিনি, কারণ একটা পলিটিক্যাল সিচুয়েশনের হরতালের কারণে আসলে আমরা হোটেল থেকে বেরোতে পারিনি। এটা আমাদের ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ছিল এটা আজকে। কয়েকজন ডিফারেন্ট ফ্যাক্টরির সাথে কথা বলছি, সো ডিফারেন্ট ফ্যাক্টরিজ গিভস ডিফারেন্ট ওপিনিয়ন। সো ইন দ্যাট কেস তাদের মধ্যে থেকে আমরা কম্পাইল করার চেষ্টা করছি যে কোন জিনিসটা তারা কমনলি সবাই বলছে একই জিনিস। ডেফিনেটলি এর মধ্যে কোনো একটা সে আছে যে জিনিসটা কমন হচ্ছে, দ্যাটস মিন এটা ট্রু। এবং আমি নিজে ক্যালকুলেট করলাম যে এটার আসলে কস্টিংটা কীভাবে কতটুকু হওয়া উচিত। সো আমার স্ট্যান্ডার্ডের সাথে ওনাদের দেওয়া স্ট্যান্ডার্ডগুলো কম্পেয়ার করলাম। টপ 8 হচ্ছে যারা অলরেডি দে আর বিং দ্য লিডার। সো ইন দ্যাট কেস আসলে কাউকে কিছু বলার দরকার নাই যে এই জিনিসটা করো, তুমি কেন করতেছো না, তুমি কেন এটা করতেছো না, আমাকে বলা লাগে না, তারা নিজের দায়িত্বই করে নেয়। জাস্ট আমি হয়তো বা সবাইকে সিঙ্ক্রোনাইজেশন বা কমিউনিকেশন বা কোঅর্ডিনেশনটা করে থাকি।
তো আমাদের ওখানে হোটেলে এসেছে, চৈতির থেকে এসেছে, আরেকটা টেক্সটাইল এসেছে গোমতী টেক্সটাইল, ওনাদের লোক স্যাম্পল নিয়ে চলে এসেছে। ওই স্যাম্পলগুলোর এবং AKH গ্রুপ তাদেরও স্যাম্পল আমাদের হোটেলে নিয়ে এসেছে। ওই স্যাম্পলগুলো দেখে তাদের কস্টিং আমি মেলের মাধ্যমে করসপন্ডিং করেই আসলে আমি এই ডিসিশনটা নিয়েছি। আসলে যতটুকু শর্ট টাইমের মধ্যে একটা স্যাম্পল ডেভেলপ করতেও মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগে, বাট আমরা যতটুকু পেরেছি আমাদের কন্টেস্ট্যান্ট পার্টিসিপেন্টদের সবার সহায়তা এবং নিজেদের কিছু কি বলবো মানে হেল্পফুল কোঅর্ডিনেটিং কিছু মানুষ পাওয়ার জন্য আমরা আমাদের স্যাম্পলটা 2 দিনে ডেভেলপ করে নিয়ে আসতে চেষ্টা করেছি। মার্চেন্ডাইজিং যে কাজটা দিয়েছে, এই কাজটা কিভাবে করে এটা আসলে প্রথমে একদমই জানতাম না। তো এই কাজকে অ্যাকচুয়ালি আইডিয়া হয়েছে যে অ্যাকচুয়ালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কীভাবে মার্চেন্ডাইজিং বিজনেসের মাধ্যমে আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা করে। তো এই সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়েছে। আমরা সবসময় নিজেদের ব্যাপারে কনফিডেন্স ছিলাম, বাট যেহেতু প্রোগ্রামের একটা রিকোয়ারমেন্টস 10 জন সিলেক্ট করবে, কাউকে না কাউকে তো যেতেই হবে, হয়তো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্সটা ততটা ছিল না। বাট তারপরে আমরা যখন ফিরে এসেছি তখন আমি মনে করি সবাই ডাবল ফোর্স দিয়ে কাজ করেছে। আমরা অনেকেই 2-3 রাত ঘুমোতে পারিনি, হ্যাঁ অনেকেই আছে আমরা 2-3 রাত ঘুমোইনি, কাজ করেছি কীভাবে যতটা ডেভেলপ করা যায়, কম্পিটিটরদের থেকে যতটা ভালো করা যায়, কারণ আমরা বেস্ট 8-এর সাথে আমরা কম্পিট করছি। সো এইবারও যদি আমরা হেরে যাই তাহলে মুখ দেখানোর কিছু থাকবে না, সেটা আমাদের ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমার কাছে মনে হয়েছে আমি ওর বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এরপর অবভিয়াসলি সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। মেবি 1% 10% ডিফারেন্স হতেই পারে।